মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত জুম্মন ও মিরাজ নামের দুজন। গত রাত ১টার দিকে চাঁদ উদ্যানের ৬ নম্বর রুটের টহলে ছিল যৌথ বাহিনী। এ সময় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী গুলি চালালে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীর সদস্যরাও। এতে আহত হয়েছেন ২ সেনা সদস্য। পরে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক, উদ্ধার হয়েছে কিছু অস্ত্র। বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজুমদার। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। সরকারি হাসপাতালে ওষুধ পরীক্ষা, অস্ত্রোপচারে দুর্ভোগ, ওয়ার্ড বয় আনসারদের সিন্ডিকেট। সাতাশতম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের আপিলের শুনানি শেষ, রায় আজ। কুয়েট কাণ্ডের মামলায় আসামি ৪ থেকে ৫০০, দাবি পূরণ না হওয়ায় ভিসিকে বর্জনের ঘোষণা। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া সংবাদে আরও যা থাকছে: শুনানি বাংলায় হলেও আদালতের রায় এখনো ইংরেজিতেই, এবার এলো অনুবাদের পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত জুম্মন ও মিরাজ নামে দুজন। গত রাত ১টার দিকে চাঁদ উদ্যানে সন্ত্রাসীর গুলির জবাবে পাল্টা গুলি চালালে ঘটে এই প্রাণহানি। এতে আহত হয়েছেন ২ সেনা সদস্য। পরে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক এবং উদ্ধার হয়েছে কিছু অস্ত্র। রাতে নিয়মিত টহলের অংশ হিসেবেই মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যায় যৌথ বাহিনীর একটি দল। ৬ নম্বর সড়কে উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীর সদস্যরাও। ছেলে পেলে হাতে দূর থেকে দেখা লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় জিনিস। এটা পেয়ে যখন আমরা এগিয়ে যাই, তাদেরকে স্যান্ডার করতে বলি, তখন তারা কেউ ৯ নম্বর বাসে ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে। আমরা এগিয়ে যে পারবো তাদেরকে আমরা বলি স্যান্ডার করার জন্য, তা স্যান্ডার না করে বরং আমাদের লক্ষ্য করে, যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি করা শুরু করে। এতে নিহত হন জুম্মন ও মিরাজ নামের দুজন। পুলিশ বলছে এ সময় আহত হয়েছেন ২ সেনা সদস্য। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৫ জনকে, উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের জীবনমান রক্ষা করার সাথে তখন আমাদের পক্ষ থেকেও ফায়ার করা হয়। এক পর্যায়ে ফায়ার থেমে গেলে আমরা ৯ নম্বর বাসে ঢুকে পড়ি, তাতে ৫ জনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি। তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা 2টো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। তাদের কাছে একজনের হাতে একটা আমরা .22 বরের পিস্তল দেখতে পাই, আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই। নিহত জুম্মন ও মিরাজের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান, যাচ্ছি তার কাছে। আদিল, নিহত জুম্মন ও মিরাজের পরিচয় নিয়ে পুলিশ কি বলছে, আর আটকদের কোথায় রাখা হয়েছে এখন? দেখুন, মিরাজ এবং জুম্মন শুধুমাত্র আসলে পরিচয় বলতে আসলে নামটি পাওয়া গেছে, তবে তাদের আর কি ধরনের পরিচয় আছে সেই পরিচয়টি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি জানার চেষ্টা করছে যে জুম্মন এবং মিরাজ আসলে কোনো দলীয় কর্মী কিনা বা তাদের অন্য কোনো পরিচয় আছে কিনা। তার কারণ হচ্ছে, আপনি জানেন যে মোহাম্মদপুরে এরই মধ্যে বেশ কয়েক দফা যৌথ বাহিনী অভিযান আসলে পরিচালনা করেছে। শুধুমাত্র ডেভিল হান্ট শুরু হবার পরের নয়, তার আগেও কিন্তু আমরা দেখেছি যে ক্যাম্প এলাকা বা অন্যান্য এলাকাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সেই সময় গ্রেপ্তার হয়েছে এবং তারপরে এক ধরনের মোহাম্মদপুরের যে স্বস্তির যে বিষয়টি সেটিও ফিরেছিল। তো এখন আসলে এই জুম্মন এবং মিরাজ আসলে কি ধরনের পরিচয় বহন করেন সেটি এখন আইনশৃঙ্খলা বাহিনী
দেখছে। আর যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আপাতত পুলিশের যে হেফাজত, সেই পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আজকে তাদের সম্পর্কে কি কোনো পরিচয় জানা গেছে? দেখুন, এখন পর্যন্ত কিন্তু আসলে যাদেরকে আটক করা হয়েছে তাদের ব্যাপারেও কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ বা যৌথ বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আর এর চেয়ে বেশি কোনো তথ্য এখনো নিশ্চিত করেনি। আমরা গত কয়েকদিনের অভিযান যদি লক্ষ্য করি, সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপরাধে অভিযুক্তদেরকে এই ডেভিল্যান্ড বা যৌথ বাহিনীর অভিযানে কিন্তু আসলে গ্রেপ্তার করা হচ্ছে। এদের মধ্যে কেউ বিভিন্ন মামলার আসামি বা নিষিদ্ধ সংগঠনের সদস্য, এই ধরনের ব্যক্তিদেরকে আটক করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের অস্ত্র সেটিও পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে এই দুজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে রাখা হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে হয়তো আমাদেরকে আরও বিস্তারিত জানাবে যে তারা আসলে কারা ছিলেন। আমার কাছে মোহাম্মদপুর থেকে এটি ছিল এখনকার সবশেষ। মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। পরীক্ষা নিরীক্ষা, অপারেশন ও ওষুধের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। তাদের অভিযোগ, ট্রলি কিংবা পরীক্ষার জন্য দালালদের দিতে হচ্ছে বাড়তি টাকা। এছাড়াও ওয়ার্ড বয়, আনসারদের সিন্ডিকেটেরও অভিযোগ রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওষুধ যন্ত্রপাতির সংকট থাকলেও রোগীদের দেয়া হচ্ছে সব সেবা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের দৃশ্য এটি। মেঝে ও আশেপাশে শুয়ে আছেন এনজিওগ্রাম করতে আসা রোগীরা। দুটি মেশিন দিয়ে গড়ে 20 থেকে 25 জন রোগীর এনজিওগ্রাম হতো। তবে 4 বছর ধরে বিকল ক্যাথল্যাব মেশিন, এতে ভোগান্তিতে রোগীরা। মেশিনের জন্য আমাদের অনেক কষ্ট, অনেক দীর্ঘদিন লাইন থাকতে হয়, আবার কোনো সময় ঠিকভাবে হয় না। যদিও একটা মেশিন নষ্ট, যার কারণে হয়তো অনেকে কষ্ট পেয়ে থাকে। আমি চাই না এখানে কেউ কষ্ট পাক, যদি দ্রুত সম্ভব মেশিনটা ঠিক করুক। আগামী মাসে নতুন মেশিন স্থাপন হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মাসে অথবা আগামী মাসে ওই এনজিওগ্রাম মেশিনটা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এনজিওগ্রাম মেশিনটা আসলে আমাদের বৃহত্তর চট্টগ্রামের লোকজন এটাতে অনেক উপকৃত হবে। দুর্ভোগের আরেক নাম বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীদের অভিযোগ, ফ্রিতে ট্রলি, ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার কথা থাকলেও টাকা ছাড়া মিলছে না সেবা। হুইল চেয়ার সেটাও পর্যন্ত পাচ্ছি না। সরকারি কর্মকর্তা তারা, কিন্তু তাদের যে কোনো একটা কাজের জন্য আমাকে টাকা পেইড করতে হচ্ছে। সেটা মোটামুটি হয়ে গেছে, এগুলো আমরা হয়তো বা সামনের মাস থেকে শুরু করতে পারবো। হ্যাঁ, তাহলে আরো ব্যাপক পরিসরে আমরা এই সার্ভিসটা দিতে পারবো, বিশেষ করে এই প্যাথোলজি সার্ভিসটা, মানে পরীক্ষার। একই চিত্র বরিশাল মেডিকেলেও। হাসপাতালের 3টি সিটি স্ক্যানের মধ্যে চালু রয়েছে একটি। এনজিওগ্রাম, এমআরআই, লেসিক যন্ত্রটিও অকেজো অবস্থায় পড়ে আছে। মন্ত্রণালয়কে চিঠি দিলেও মিলছে না সাড়া। একটা আছে আরেকটা নাই, দুইটা আছে একটা নাই, তাহলে কখনো সেবা হবে না। সবগুলো সমন্বয় যখন হবে তখনই ভালো সেবা হবে। সেই সমন্বয়টা আমাদের এখানে নেই। তারপর আমরা আমাদের সাধ্যমতো সেবা চালিয়ে যাচ্ছি। খুলনা মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার 51টি যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। এছাড়াও অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। লোকবল সংকটের কারণে সেবা দিতে হিমশিমে চিকিৎসকরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি মেডিকেলের স্বাস্থ্যসেবা নিয়ে আরও জানাতে চট্টগ্রাম, বগুড়া ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রাম মেডিকেলের সংকট সামাল দিতে কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিচ্ছে? মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এটি এই অঞ্চলের, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এদিকে ফেনী, নোয়াখালীরও প্রচুর রোগী, প্রায় অন্তত 3 কোটি মানুষের অন্যতম চিকিৎসা স্থল হিসেবে বিবেচিত। তো এখানে আমরা একটু আগে খবরও যেমনটা বলছিলাম যে এই মেডিকেল কলেজ হাসপাতালের যে ক্যাথ ল্যাবটি আছে, অর্থাৎ যেখানে হৃদরোগের বিভাগের, যেখানে এনজিওগ্রাম বা বিভিন্ন হৃদযন্ত্রের যে অপারেশনগুলো হয়, সেটির একটি অংশ গত প্রায় 3 বছর ধরে নষ্ট। ফলে অন্যতম গুরুত্বপূর্ণ একটি যে পরীক্ষা, বিশেষ করে এনজিওগ্রামের মতো কাজ, সেটি জন্য লম্বা সিরিয়ালে পড়তে হচ্ছে
রোগীদের। কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 3 মাসের জন্য আসলে সিরিয়াল পাওয়া যাচ্ছে না। এবং এই পরীক্ষাটি যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করা যায় তাহলে সাধারণ রোগীদের খুব অল্প খরচে সেটি করা সম্ভব, অল্প কিছু ওষুধপত্র কিনতে হয়। কিন্তু এটি বাইরে করতে গেলে কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা, বা ক্ষেত্র বিশেষে সেটি আরও যদি উন্নত মানের বেসরকারি হাসপাতালে করতে হয় তাহলে আরও বেশি খরচ হয়। তো এটি একটি বড় সমস্যা, এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা স্বাস্থ্য বিভাগকে এই বিষয়টি দেখার জন্য বেশ কয়েক দফা ইতিমধ্যে চিঠি দিয়েছে এবং কিছু কাজের অগ্রগতি হয়েছে বলেও তারা দাবি করছেন। যেহেতু এই ক্যাথল্যাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা প্রায় আমরা আগেই বলছিলাম যে প্রায় 3 কোটি মানুষ এই ক্যাথল্যাবটির উপরে নির্ভরশীল, সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ আরও দ্রুত কাজ করবে এমনটাই আসলে প্রত্যাশা করেন এখানকার রোগীরা। তবে আমরা যে গতি আমরা দেখছি গত 3 বছরের মতো প্রায় এটি নষ্ট হয়ে আছে, এবং এর ফলে বিকল্প একটি অর্থাৎ দ্বিতীয় আরেকটি ইউনিট দিয়ে কাজ চলছে। কিন্তু 3 বছরেও যেহেতু স্বাস্থ্য বিভাগের খুব একটা ঘুম ভাঙেনি, তাই আসলে সাধারণত রোগীদের মধ্যে একটা ক্ষোভ তো আছে, এবং ভোগান্তি থেকেই আসলে মূলত এই ক্ষোভ উৎপন্ন হয়েছে। অনুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে আমাদের সহকর্মী জজিফ হোসেন জানাবেন আমাদেরকে। জজিফ, বগুড়ার এই সংকটের কথা তো অনেক পুরনো, এই সংকট কাটিয়ে ওঠা যাচ্ছে না কেন এখন পর্যন্ত? জি, ঠিকই বলেছেন। এই সংকটটি আসলে যত পুরনো ঠিক ততটাই এখানকার যারা রোগী কিংবা স্বজন রয়েছে তাদের জন্য খুব ভোগান্তির একটি বিষয়। এই ভোগান্তি কবে নাগাদ আসলে ঠিক করতে পারবেন হাসপাতাল কর্তৃপক্ষ, এটি নিয়ে কিন্তু তাদের কাছে সদুত্তর এইবারও আমরা পাইনি। তারা যেটি বলছেন যে তাদের লোকবল সংকট, যেটি তারা প্রতিবারের মতো এবারও আমাদেরকে একই কথাই বলেছেন, এই লোকবল সংকট। কিন্তু দেখা যায় যে আসলে এই হুইল চেয়ার, ট্রলি এবং ঔষধপত্রের ক্ষেত্রে তাদের লোকবল সংকট থেকে দূরে এখানে যে সিন্ডিকেট ব্যবসা, সেই সিন্ডিকেটটা আমি জোরালোভাবে কাজ করতে দেখেছি। আমার সামনেই, চোখের সামনেই আমি দেখেছি যে আসলে ট্রলি থেকে নামানোর পরে তারা টাকা দাবি করছেন, এবং ট্রলিতে উঠানোর আগেও তারা রেশারেশি করছেন, দর কষাকষি করছেন যে কত দিবেন কিংবা কোথায় নিয়ে যেতে হবে, কোন ফ্লোরে যাবেন, কোন ডাক্তারের কাছে যাবেন। এই বিষয়গুলো কিন্তু এখানকার যারা রোগীর আছে কিংবা রোগীর স্বজনরা আছে নিশ্চয়ই এই সিন্ডিকেটের কথা জানেন, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন উদ্যোগ নিচ্ছে না এই সিন্ডিকেট ভাঙতে? হাসপাতাল কর্তৃপক্ষ একই কথাই বলছেন যে আমরা এর ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছি। আসলে এখানকার অভ্যন্তরীণ যে কি সমস্যা এটা আমাদেরকেও তারা খোলাসা করেন না। এখানে যারা রোগীর স্বজনরা রয়েছে তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছে, একজন শিক্ষার্থী সে গেল 2 মাস আগে এখানে চিকিৎসা নিতে এসেছিল, এবং চিকিৎসা নিতে এসে তার কাছ থেকে যখন ফ্রিতে ওষুধ দেওয়ার কথা ছিল, সেই ফ্রিতে ওষুধ যখন তিনি না পান, তাকে বলা হয় যে এখানে আমাদের ওষুধ পাওয়া যাবে না, আপনি বাইরে থেকে কিনে নিতে হবে। উনি যখন বলেন যে এই সাধারণ না পাওয়া ওষুধটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোন ওষুধটি আমরা আপনাদের কাছ থেকে পেতে পারি, তখন সেই সাধারণ শিক্ষার্থী যখন অভিযোগ করার জন্য কর্মকর্তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা তাকে আটকিয়ে দেন এবং তাকে এক প্রকার হেনস্থার শিকার করে এই হাসপাতাল থেকে বের করে দেন। এবং এই রকম চিত্র কিন্তু অহরহ প্রতিনিয়ত হাসপাতালের রোগীর স্বজনদের সাথে ঘটছে। তারা অনেকেই মুখ খুলছেন, অনেকেই খুলছেন না। এই ব্যাপারগুলো নিয়ে আসলে এখানকার যে পরিচালক আছেন উনিও খুব বেশি আমাদের সাথে কথা বলতে রাজি হন না, এবং উপপরিচালক যিনি রয়েছেন উনিও এই বিষয়গুলি এড়িয়ে চলেন। তো এই ব্যাপারগুলো আসলে ঊর্ধ্বতন মহল থেকে যদি না সমাধান করা হয় তাহলে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে সমাধান করতে পারবেন বলে আমাদের মনে হয় না। জজিফ, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, আমরা তো চট্টগ্রাম এবং বগুড়ার খবর শুনছিলাম, এবার বরিশাল মেডিকেলের চিত্র কেমন? জি দেখুন, চট্টগ্রাম এবং বগুড়ার যে কথাগুলো এতক্ষণ আমরা শুনলাম, আসলে বরিশালে কিন্তু এর কোনো পরিবর্তন নেই। আসলে বরিশাল হচ্ছে যে মাদারীপুর থেকে কুয়াকাটা পর্যন্ত দক্ষিণ অঞ্চলের যে 6 জেলা রয়েছে, সেই 6 জেলার মানুষ কিন্তু 1968 সালে নির্মিত এই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথমে ছিল 500 শয্যায়, এখন কিন্তু 1000 শয্যায় উন্নতি করা হয়েছে। তবে যে 1000 শয্যায় উন্নতি করার পরও কিন্তু মানুষের যে চাপ, রোগীর যে চাপ, সেটি কিন্তু আসলে সামাল দেওয়ার বাইরে। অর্থাৎ বরিশালের যে কোনো
জেলা উপজেলা থেকে কিন্তু আসলে রোগী যখন ক্রিটিক্যাল মোমেন্টে থাকেন তখন কিন্তু এই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে কিন্তু শুধু যে বিভাগ রয়েছে সেই বিভাগে যে বেড রয়েছে সেই বেডের অতিরিক্ত রোগী কিন্তু এখানে ভর্তি থাকে এবং আউটডোরে কিন্তু প্রতিদিন কিন্তু আসলে কয়েক হাজার রোগী কিন্তু এখানে চিকিৎসা নিতে আসেন। সেক্ষেত্রে চিকিৎসকদের একটি সংকট রয়েছে এবং সেই কারণে কিন্তু আসলে দীর্ঘ লাইনে থেকে কিন্তু রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি যেটি হচ্ছে যে আসলে এইসব রোগীরা যখন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যান তখন দেখা যায় শুধুমাত্র ব্লাড পরীক্ষা ছাড়া অন্য যে পরীক্ষাগুলো থাকে, ক্রিটিক্যাল মোমেন্টের যে পরীক্ষাগুলো থাকে, সিটি স্ক্যান বলেন বা অন্যান্য যে পরীক্ষাগুলো থাকে, সেগুলো কিন্তু আসলে হাসপাতালে পাওয়া যায় না। এবং রোগীদের একটি অভিযোগ হচ্ছে যে হাসপাতালে একটি নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 2টা বা 3টা পর্যন্ত এই যে পরীক্ষাগুলো সেগুলো তারা করাতে পারেন। এরপরে যখন বিকেলের পর থেকে কিন্তু আসলে এই পরীক্ষা কেন্দ্রগুলো বন্ধ থাকে, যার ফলে কিন্তু তারা হাসপাতালে পরীক্ষা করাতে পারে না। তখনই কিন্তু আসলে মানুষকে যেতে হয় যে বাইরের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে। এর পাশাপাশি যে হাসপাতালে যারা রোগী ভর্তি হন তাদের অভিযোগ হচ্ছে যে আসলে যেসব বড় বড় যাতে বেশি টাকা লাগে সেই সব যে মেশিনগুলো সেগুলো কিন্তু হাসপাতালে নষ্ট থাকার কারণে কিন্তু তাদেরকে বাইরে চিকিৎসা নিতে হচ্ছে এবং বিভিন্নভাবে তাদের কিন্তু আসলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সেক্ষেত্রে দালালদের খপ্পরে পড়তে হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এইসব বিষয় কিন্তু অভিযান হচ্ছে এবং হাসপাতালে আমরা দেখেছিলাম যে মাইকিং করে জানানো হচ্ছে যে হাসপাতালে কোন কোন পরীক্ষা হচ্ছে, কোন বিভাগে কিভাবে পরীক্ষা নিবে রোগীরা, সেটি কিন্তু আসলে জানানো হচ্ছিল। কিন্তু বর্তমানে আমরা সেটি দেখিনি। তবে হাসপাতালে একটি পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বেড়েছে, কিন্তু হাসপাতালে যে রোগীর সেবার মান সেটি হচ্ছে যে আসলে যদি পরীক্ষা নিরীক্ষা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু রোগীরা ভোগান্তিতে পড়েন। সেই পরীক্ষা নিরীক্ষা যাতে আসলে এগুলোকে বাড়ানো যায় এবং যে মেশিনগুলো নষ্ট রয়েছে সেগুলো যাতে পুনরায় সংরক্ষণ করা হয় এবং সেগুলোকে দ্রুত যাতে মেরামত করা হয় সেটার দাবি কিন্তু আসলে জানিয়েছেন এখানকার রোগীরা। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছেন, চিঠিতে যদি তারা সেই ছাড়াটি পান এবং সেক্ষেত্রে কিন্তু তারা আসলে এই মেশিনগুলো যদি তারা পান সেক্ষেত্রে তারা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। সরকারি মেডিকেলের সেবা সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিলের রায় দেয়া হবে আজ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ রায়ের এই দিন ধার্য করেন। এর আগে এই সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা 3টি আপিলের শুনানি শেষ হয়। 27তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে 2010 সালে রায় দেয় আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে গত বছর আলাদা আবেদন করেন 140 জন। শুনানি নিয়ে গেল 7 নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ধারাবাহিকতায় 3টি আপিলের ওপর শুনানি হয়। 2007 সালের 21শে জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় 3567 জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের 30শে মে সেই ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর একই বছরের 1 জুলাই ফলাফল বাতিল করে পিএসসি। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক এক সেনা কর্মকর্তা ও পুলিশের সাবেক 9 কর্মকর্তা সহ মোট 10 জনকে। এ সময় ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে চলা তদন্ত প্রতিবেদনও জমা দেওয়ার কথা রয়েছে। প্রসিকিউটররা জানান, সকাল 10টার দিকে বিভিন্ন কারাগার থেকে এই আসামিদের ট্রাইব্যুনালে আনা হবে। তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত এডিসি আব্দুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের সাবেক এএসপি শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান, গুলশানের সাবেক ওসি মাজহারুল হক, ডিবির সাবেক ওসি আরাফাত হোসেন এবং র্যাবের 2 সাবেক কর্মকর্তা এসপি মহিউদ্দিন ফারুকি এবং সাবেক এডিসি আলেপুদ্দিনকেও হাজির করা হবে। তারা শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা, নির্যাতন সহ নানা অপরাধ করেছেন এবং তার অধীনস্থদের তা করতেও বাধ্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ মিলেছে বলেও জানায় প্রসিকিউশন।
2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন 33 জেলা প্রশাসককে ওএসডি করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 2018 সালের নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এই 33 জন। এর আগে আরও 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। 2018 সালের এই নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তা অতি উৎসাহী ভূমিকাও পালন করেন। এদিকে 2014 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে খানজাহান আলী থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইন্সপেক্টর মনিরুজ্জামান লিটন। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে অন্তত 50 জন আহত হয়। ঘোষণা অনুযায়ী বুধবার ক্লাস পরীক্ষা হয়নি। বিকেলে কুয়েট চিকিৎসা কেন্দ্রের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দেন তারা। কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। এদিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে দেয়। ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ কঠোরভাবে অনুসরণের হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। পুলিশ বলছে ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, এই জন্য তারা বিভিন্ন জায়গাতে তার মুভমেন্ট আছে। এর আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কুয়েটে সন্ত্রাসী হামলার জন্য শিবির ও বৈষম্য বিরোধীদের দায়ী করেছে ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। ছাত্রদলের নেতারা বলেন, ক্যাম্পাসে তাদের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ আমলে যারা ছাত্রলীগের সান্নিধ্যে থেকে সন্ত্রাস চালিয়েছে, তারাই আবার অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চেষ্টায় রয়েছে। ছাত্রলীগ স্টাইলে কাউকে হুমকি না দেওয়ার আহ্বান নেতাদের। ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রদলের যে আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পথ চলার 14 বছর পার হয়েছে, অথচ এই দীর্ঘ সময়ে তেমন কোনো মৌলিক গবেষণা হয়নি। অন্যদিকে প্রতিষ্ঠানটির 98টি পদের মধ্যে 71টি পদই খালি। পতিত সরকারের শাসনামলে প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে কার্যকর কোনো উদ্যোগও নেওয়া হয়নি। 2011 সালে রাজধানীর সেগুনবাগিচায় যাত্রা শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আন্তর্জাতিক ভাষা ও দেশের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা নিয়ে উঁচুমানের গবেষণা করার কথা ছিল প্রতিষ্ঠানটির। কার্যক্রম শুরুর 14 বছরেও তেমন গবেষণা নেই প্রতিষ্ঠানটির। বাংলাদেশে কতগুলো ভাষা রয়েছে, সেই ভাষাভাষী মানুষের প্রকৃত সংখ্যা কত, এই বিষয়গুলো নিয়ে 2014 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষার কাজ শুরু হয়। এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যপাত্র দিয়ে 10 খণ্ডের একটি পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ প্রকাশ হবার কথা, অথচ 10 বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়েছে মাত্র 1 খণ্ড। প্রতিষ্ঠানটিতে ভাষা জাদুঘর থাকলেও প্রচারণার অভাবে তেমন কোনো দর্শনার্থী আসে না। চিঠি দেওয়ার পরে কয়েকটা প্রতিষ্ঠান থেকে এসে দেখে ঘুরে গেছে তারা, এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে তারা আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। এটা কার্যক্রমটা আমাদের চলছে, তবে আরও মনে হয় গতিটা বাড়ানো দরকার। ইনস্টিটিউটের জনবল কাঠামো অনুযায়ী ৯৮টি অনুমোদিত পদ আছে, অথচ এত বছরেও পদগুলোতে নিয়োগ দেওয়া হয়নি। ৯৮টি পোস্ট আমাদের, সেখানে ৭১টি পোস্ট খালি আছে। আমরা মন্ত্রণালয়ে লিখেছি, আমি আসার পরে মন্ত্রণালয়কে লিখেছি, এই ৭১ পোস্ট পেলে আসলে এই প্রতিষ্ঠান ভালো একটা অবস্থানে যাবে। ভাষা গবেষকরা বলছেন প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, সেই সঙ্গে বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া উচিত। একটা মাতৃভাষা পিডিআর বের করছিল, যেটা বেশ ভালো মানেরই গবেষণা এবং চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় সামনে হয়তো আরও ভালো কাজ হবে, আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আরও ভালো ভূমিকা তাদের দেখতে পাবো। নতুন করে অনুবাদ ও বিপন্ন কিছু ভাষা নিয়ে কাজ শুরু হয়েছে বলছে ইনস্টিটিউট। আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এত বছরেও তেমন আলো ছড়াতে পারেনি। আগামীতে গবেষণায় জোর দিয়ে প্রতিষ্ঠানটি আসলেই আন্তর্জাতিক হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ আদালতে মামলার ৯০% শুনানি হয় বাংলায়, কিন্তু বেশিরভাগ রায় লেখা হয় ইংরেজিতে। বিভিন্ন সময়ে বাংলায় রায় লেখা নিয়ে আলোচনা উঠলেও শুধু ২-১ বিচারপতি সেটি করেন। এজন্য মৌলিক আইন ইংরেজিতে থাকা এবং দীর্ঘদিনের অভ্যাসকে মূল কারণ বলছেন আইনজীবীরা। তবে প্রায় সবার মতে ইংরেজির পাশাপাশি রায়ের সঠিক বাংলা অনুবাদ হওয়া প্রয়োজন। সর্বত্র বাংলার ব্যবহার বাধ্যতামূলক করে আইন হয় ১৯৮৭ সালে। এরপর দিনে দিনে সব আদালতে বাংলার চর্চা বেড়েছে। বিচারিক আদালতে শুনানি ও রায়ের ক্ষেত্রে বাংলার ব্যবহার হয়, তবে উচ্চ আদালতে রয়েছে ভিন্নতা। হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও শেখ জাকির হোসেনই এখন নিয়মিত বাংলায় রায় লেখেন। এছাড়া মাঝে মধ্যে অন্য ২-১টি বেঞ্চ থেকেও বাংলায় রায় দেওয়া হয়। বিভিন্ন দেশের আদালতের রায় উদাহরণ হিসেবে ব্যবহার হওয়ায় মূল রায় ইংরেজিতেই থাকা উচিত বলে মত আইনজীবীদের। তবে বাংলায় সঠিক অনুবাদও চান তারা। একজন জজ বাংলায় অর্ডার লেখে, কিন্তু এটা সর্বক্ষেত্রে তারা মানছে না, যেহেতু ইংরেজি হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেখানে অনেক রেফারেন্স কিন্তু বাংলায় নাই, ইংলিশে। যতগুলো কোর্টের মামলা ডিসিশন আছে সব ইংলিশে, তো সেখানে ইংলিশে না থাকলে তারা কীভাবে লিখবে? রায় ইউনিভার্সাল, রায়ের আসলে এমনভাবে হওয়া প্রয়োজন যাতে করে সবাই এটাকে বুঝে। বিশেষ করে ইন্টারন্যাশনালি আমাদের রায়গুলো যখন বিদেশিরা পড়তে চায় যেন পড়তে পারে। তো এটা সেই জন্যই বলছি যে প্রত্যেকটা রায়ের যেন ট্রান্সলেটেড কপি থাকে। বাংলা রায়ের প্রতিবন্ধকতা হিসেবে সঠিক পরিভাষা না থাকা এবং ইংরেজিতে মৌলিক আইন থাকাকে তুলে ধরেন অনেকে। পাশাপাশি দীর্ঘদিনের অভ্যাসও বড় কারণ। আমরা যারা আছি আমাদেরকে দিয়ে এই পুরো সার্ভিসটা আপনি করতে পারবেন না যে পুরো সব বাংলায় করো, কারণ আমাদের তো দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। আমি যখন ড্রাফটে যাব, ড্রাফটে আমি যখন কম্পিউটারে ড্রাফট করি, আমি কিন্তু বাংলায় অত তাড়াতাড়ি করতে পারবো না, ইংরেজিতে আমি করতে পারবো। হ্যাঁ, তবে আজকে থেকে যদি পরিকল্পনা করেন, কালকে যে আসছে সে যদি পরিকল্পিতভাবে সে প্রস্তুতি নিয়ে আসে, তাহলে কিন্তু আপনি এই জেনারেশন, নেক্সট জেনারেশন থেকে আপনাকে 100% বাংলায় করতে পারবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গুগলের মাধ্যমে রায়ের বাংলা অনুবাদ দেখার সুযোগ থাকলেও সঠিক অনুবাদ না হওয়ায় উল্টো বেকায়দায় পড়তে হয় বিচার প্রার্থীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা আর নতুন রঙে রাঙানো হয়েছে চত্বর। প্রবেশমুখ থেকে মূল বেদি সাজানো হচ্ছে আলপনায়। এছাড়া শহীদ মিনারের আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে গুলির সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি এদেশের মানুষ। ৫২ এই আত্মত্যাগের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশিরা পেয়েছে অনন্য পরিচয়। তাই ঘটা করেই ২১শে ফেব্রুয়ারি পালন করে সাধারণ মানুষ। ভাষা শহীদদের স্মরণে এবারও প্রস্তুতি নিচ্ছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়া মোছা আর রঙের কাজ। শহীদ মিনারের বেদিসহ আশপাশে আলপনা আঁকাও চলছে। বুধবার সকালে প্রায় ৪০০ শিক্ষার্থী শিক্ষক এই কর্মযজ্ঞ শুরু করেন। অবশ্যই আমাদের ভালো লাগা সৃষ্টি হয়, কারণ আমাদের শিল্পীদের আলপনা এমন একটা মাধ্যম যে নকশাটা কল্পনা থেকে আসে। এটি হচ্ছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে একটা ছোট একটি কাজ, যেটা আমরা হয়তো আমাদের একটু সময় ব্যয় করে করতে পারছি, এইটাই।
আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।